হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সকাল বাজে হচ্ছে ভোর ৪টা। তো আজকে অনেকগুলো রিভিউ করছি আমার মেইন চ্যানেলে। তো আজকে তেমন একটা রিভিউ করার এনার্জি নাই। কিছু কথা বলবো, আপনার সঙ্গে স্টোরি শেয়ার করব এবং আপনার সঙ্গে কিছু জিনিস কথাবার্তা বলবো। হয়তোবা একটা কারণ আছে। কারণটা আপনারা হয়তো গল্পগুলো শুনলে বুঝবেন। তো আজকে রিভিউ করছি না। আপনি যদি রিভিউ দেখতে এসে থাকেন, আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। যদি কথা শুনতে ভালো লাগে বা আপনার ফ্রেগনেন্স কমিউনিটি বা আমার কাজ সম্পর্কে অথবা পারফিউম রিলেটেড কথাবার্তায়, পারফিউম রিলেটেড কমিউনিটি মানুষ নিয়ে কথাবার্তা বলবো। বাট চেষ্টা করবো গিবত না গাওয়ার। মানুষকে জেনে শুনে আমি কখনো ক্ষতি করা, কাউকে অ্যাটাক করা এটা আমি করি নাই। বাট কোনো কারণ থাকলে অনেক সময় নিজেকে ডিফেন্ড করার জন্য হয়তো ভিডিও করছি। কিছু, কিছু সময় হয়েছে আনপ্লেজেন্ট। তো বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আপনার কাজ করতে গেলে আপনি যখন একদম সিম্পলি কিছুই থাকবেন না বা আপনাকে চেনেন, আপনি নোবডি, আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি কোনো সাকসেস না পান, আপনি যদি ভালো না করেন, আপনি নজরে না আসেন, আপনার কোনো সমস্যা হবে না। সমস্যা তখনই হবে যখন আপনাকে একটু মানুষ চিনবে কিংবা ভালো বলবে। শুধু আমার ফিল্ডে না, যেকোনো ফিল্ডেই ধরেন, মিডিয়ার ফিল্ডে হোক, যেকোনো জায়গায় হোক। এখন অনেক সময় আছে যে ভালো খারাপ ২ কারণেই হয়। যেমন দেখেন, আমাদের দেশে কত বড় তারকা সাকিব আল হাসান। সে বিভিন্ন কারণে সমালোচিত, আলোচিত। বেশিরভাগ সমালোচিত এখন বিকজ সে কিছু পলিটিক্যাল কারণের কারণে সে আপনারা জানেন কারণগুলো। আমি পলিটিক্সে যাচ্ছি না, বাট এক্সাম্পল দিলাম। সেই হিসাবে বলতে গেলে আমি বাংলাদেশের থেকে যে কাজগুলো করি, আমি আসলে খুবই নগণ্য মানুষ, হ্যাঁ? এটা আমি বিনয়ের সাথেই বলতেছি এবং সত্যি কথাই বলছি, যেটা বিশ্বাস করি। কারণ আমার সেরকম কোনো পপুলারিটি নাই, আমি সেরকম সেলিব্রিটি কেউ না এবং আমি বাংলাদেশে সেলিব্রিটি হওয়ার ইচ্ছাও নাই। বাংলাদেশে আপনার সেলিব্রিটি হওয়া যায়, এভাবে লাইনে একবার কাজ করে যদি পপুলারিটি বা কিছু পরিচিতি যদি পাওয়া যায়, এটা ইউজ করে অনেকে অনেক কিছু করতে পারে, আমাকে ইউজ করে অনেকে চেষ্টা করছে অনেক কিছু। তো আমি আসলে নিজে কখনো কয়েকবার চেষ্টা করছি, আমি সত্যি কথা বলতে চেষ্টা করছি মিডিয়ার সাথে কাজ করা যায় কিনা, টিভিতে কোনো কোম্পানির সাথে বা কোনো শপের সাথে বিজনেস। আসলে লং ডিস্টেন্সে বাংলাদেশে আমি দেখছি যে জব করার যে বিষয়টা বা কারোর সঙ্গে কোলাবে কাজ করা কিংবা বিজনেস করতে গেলে পার্টনারশিপ, তো অনেক কিছুই আমার মাথায় আসছে বা আমি কখনো করি নাই। অনেকে হয়তো বলবেন যে আমাকে অনেকে সাজেস্ট করেন যে, "ভাই আপনাকে তো সবাই চিনে, ট্রাস্ট করে এবং আপনি পারফিউম রিভিউ করেন, ডিক্যান সেল করেন। আপনি আ মানে এই একটু আগেও কিছু পার্সিয়াল সেলের জন্য দিছি। আপনার যদি লাগে আপনারা নিতে পারেন।" তো আমি এটা গুডফেলাস ফ্রেগ্রেন্স বাংলাদেশ আর মার্কেট প্লেসে দিয়েছি। তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো যাদের লাগবে নিতে পারেন। বাট আমি নরমালি ফুল বটল সেল করি না। কারণটা হচ্ছে যে কিছু ব্যাপার-স্যাপার আছে। বাংলাদেশে ডেফিনিটলি অনেক সেলার অলরেডি আছেন। এখন আপনি যদি একটা বিজনেসে নামেন, আপনি যদি কোনো বিজনেস করতে শুরু করেন, বাংলাদেশে একটা নেগেটিভ মাইন্ডসেট আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে যদি কোনো বিজনেসকে শুরু করতে চায়, সেই নতুন বিজনেস বা শপকে অন্যান্য বিজনেসরা শত্রু হিসাবে দেখে বা মনে করে একটা থ্রেট। যেটা বাইরের দেশেও হয়তো এরকম কম্পিটিশন মনে করতে পারে যে প্রতিদ্বন্দ্বী। কিন্তু প্রতিদ্বন্দ্বী মানে যে আপনার শয়তান কিংবা আপনার খারাপ লোক, এরকম ওভাবে চিন্তা করে না। কারণ তারা ভাবে যে বিজনেস কিভাবে স্ট্র্যাটেজি করে বা একটু বেটার ইউ নো মানে কি বলবো যে কৌশল অবলম্বন করে একটু ভালো করা অন্যদের চেয়ে। এটা হয়, এই কম্পিটিশনটা হেলদি কম্পিটিশন। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের কম্পিটিশনটা এরকম যে একজন একজনকে শেষ করে দেওয়ার জন্য তারা মিথ্যা রটনা, কুৎসা রটনা এবং তার বিজনেস শেষ করার জন্য বড়, বড় বিজনেসম্যান যেটা করে সেটা হচ্ছে ছোট বিজনেসম্যান যারা শুরু করে তাদের থেকে প্রাইসিংটা জেনে নিয়ে তার হচ্ছে কম প্রাইস দিয়ে ভিশাস প্রাইসিং একদম, কি এটার দাম আছে প্রেডিটরি প্রাইসিং, প্রেডিটেটরি সামথিং এরকম কিছু নাম, যেটা হচ্ছে প্রেডিটেটরি সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। এটা হচ্ছে শিকার করার মতো একটা, যে আমি নিজের লস করে হইলেও বিজনেস শেষ করে দেবো। এরকম বাংলাদেশে প্রচুর হয়। এই কারণে দেখবেন যে আমাদের কোনো সেলাররা কোনো জায়গায় পারফিউমের প্রাইস দেয় না। সবাই বলে ইনবক্সে আসেন। একটা সময় ছিল প্রত্যেকটা সেলার আমাদের দেশে, এখন আর কয়েকটা সেলার ডিফারেন্টও আছে সব, যেটা ফ্রেগ্রেন্স বিডি, আরো ২-১টা শপে যাদের ওয়েবসাইট আছে, তারা তাদের প্রাইসিংটা ওয়েবসাইটে দিয়ে রাখে। অনেকে হচ্ছে ইনবক্সে করতে বলে, তাদের কাছে আপনার বারবার ইনবক্স করতে হবে এবং এটা খুবই বিরক্তিকর। এটা স্বাভাবিকভাবেই যিনি করে তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। একটা মানুষ ১০ বার জিজ্ঞেস করবে, যদি না কিনে একটা সময় সে তার উত্তর দিবে না। তো ব্যাপারটা হচ্ছে দোষটা আসলে কার? তো আমাদের দোষটা আমি খুঁজছি, অনেক খুঁজছি। আমাদের এত সমস্যা কেন? আমাদের সলিউশন বের করতে, করতে জীবন শেষ। আমাদের কোনো সামনাগানো হয় না। আমাদের খালি সমস্যাই। আমাদের বাংলাদেশের A to Z আমি সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের সমস্যার উৎস কোথায়? মানুষগুলো কিছু স্টোরি বলবো এবং কথাগুলো বলবো হচ্ছে আমার পারফিউমের লাইন কাজের থেকে। ঠিক আছে? তো আপনারা যদি শুনে আপনাদের মনে হয় যে আমি আনফেয়ার বা আমি খারাপ কথা বলছি, হইতে পারে। বাট কথাগুলো আমি কোনো সুগার কোট করব না। মিষ্টি ভাষায় বানায় ডিপ্লোম্যাটিক কথা আমি বলতে পছন্দ করি না। ডিপ্লোম্যাটিক কথা বলে হচ্ছে ডিপ্লোম্যাটরা, পলিটিশিয়ানরা মানুষকে খুশি করার জন্য এবং মানুষকে ভ্রান্ত করার জন্য, দিকভ্রান্ত করার জন্য এবং তাকে ভুলায় ভালায়। যেমন ইলেকশন আসার আগে সবাই এসে ভোট দিয়েন। আগে যেটা হইতো, এখন তো ইলেকশনের নামও নাই। বাট একটা ৳৫০০ ধরায় দেওয়া, আমাকে ভোট দিয়েন, আমি দেশে এই করবো, হ্যান করবো, ত্যান কারেঙ্গা। পরে দেখা গেল কি পিছন দিয়ে ঘুরে ঘোর পিছন দিকে একটা দেই। হ্যাঁ? আপনার বাকস্বাধীনতা এসব কিছুই তার নাই এখন আর। বাট আস্তে, আস্তে হয়তো চেঞ্জ হবে। বাট যেটা বলতে চাচ্ছি যে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা গল্পগুলির আকারে বলি। আজকে গল্পগুলো এই কারণে বলতে চাচ্ছি, এই গল্পগুলো আমি আর ফিউচারে হয়তো কখনো বলব না। আপনারা এই গল্পগুলি অনেকেই জানেন যারা আমাকে ফলো করেন।
আমাকে যারা শুভাকাঙ্ক্ষী বা আমাকে বুঝেন বা আমার মানে স্ট্রাগলটা বুঝেন, যারা আমার মানে অনেস্টলি ফ্যান, অনেস্টলি শুভাকাঙ্ক্ষী এবং আমার কাজ দেখে আমাকে হয়তো আমি আমার পার্সোনালিটির কারণে কিংবা আমি যে কাজটা করি এই কারণে পছন্দ করেন। অনেকে আছে ফলো করেন, ভালো, ভালো কথা বলেন বাট আমাকে দেখতে পারেন না। এটাও স্বাভাবিক। এটা খুবই নরমাল কারণ সবাইকে সমানভাবে পছন্দ করা যায় না। মানুষের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে। আপনার নিজের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আপনার নিজের সমস্যা থাকতে পারে। যেমন আমার চেহারা আপনার পছন্দ হয় না। আমার কাজ দেখলে আপনার পছন্দ হয় না। যেমন ধরেন আপনি খুব এমন একজন কালেক্টর যার কালেকশনে ৫টা ৬টার বেশি পারফিউম নাই। তখন মানুষ আপনাকে পাত্তা দিয়ে যাবে না। কালেকশন কি? কিছুই নেই, কেউই না। তারপর আপনি ধরেন অনেক বড় কালেকশন করলেন, বিশাল কালেকশন করলেন। তখন মানুষ আপনাকে বলবে কি, "এই বেটা তো ডিজাইনার ছাড়া কিছু কালেক্ট করে না। ওর অ্যারাবিয়ান আর ডিজাইনার। নিশ কই?" আপনি নিশ কালেক্ট করবেন। নিশ কালেক্ট করবো বলে কেউ আসছে ভাব দেখাইতে। ওই ২ দিন হয়েছে ২ দিনে বইরাগি ভাতটা করে অন্য। ঠিক আছে? এই যে আপনার ধারাবাহিকতা এর হয়ে যাইতেই থাকবে। ভালো কিছু আপনার মানুষ থেকে পাওয়া খুব ডিফিকাল্ট যে আপনি ভালো কিছু করছেন, মানুষ আপনার সাফল্যে খুশি। মেক্সিমাম মানুষ আপনার সাফল্যে খুশি না। তাই না? আপনার 'থ্রি ইডিয়ট' মুভিটা দেখছেন যে বন্ধু যখন ফেল হয়ে যায় তখন কষ্ট হয়। কিন্তু বন্ধু যখন নাম্বার 1 হয় বা ক্লাসের টপার হয় তখন আরো বেশি খারাপ লাগে। তার চেয়ে বেশি খারাপ লাগে। এটা হচ্ছে আমাদের একটা চারিত্রিক সমস্যা। এটা আমি খুঁজে দেখে এটা আমি বার করছি। এবং এটা আমার মনে হয় যে আমাদের সবার মধ্যেই কম বেশি আছে। ঈর্ষা, জ্বলন, পরশ্রী কাতরতা। কিন্তু একটা লিমিট থাকে। বিভিন্ন মানুষের মধ্যে লিমিট থাকে যেটা কখনো মানুষ ফিল করে কিন্তু কখনো দেখায় না কিংবা কখনো এটা প্রকাশ করে না কিংবা কিছু বলে না। ঠিক আছে? হয়তো আপনি চিন্তা করেন যে ও আমার চেয়ে একটু ভালো করছে লাইফে, আমার চেয়ে ভালো গাড়ি চালায়, ভালো ইনকাম করে। কিন্তু আমি এটা নিয়ে বদার্ড না। খারাপ লাগে যে ওর মতো হইতে হলে ভালোই হইতো। এই পর্যন্ত জিনিসটা ঠিক আছে। কিন্তু আপনি তাকে দেখতে পারেন না কিন্তু তাকে ভাই করেন। মনে হয় চিন্তা করেন, "ইস! তোরে যদি কোনদিন পাইতাম বাগে তোর এক করে সবকিছু নিয়ে নিতাম তোর থেকে। তোর বউরে নিয়ে নিতাম, তোর গাড়ি নিয়ে নিতাম, তোর বাড়ি-টাড়ি যা আছে পারফিউম সব নিয়ে নিতাম।" সিনেমায় যেরকম হয়। তো রিয়াল লাইফ তো এরকম সবসময় হয় না। বাট অনেক সময় হয় যে মানুষের মানে এ মানে চিন্তাভাবনা একটু ভুল থাকে। আমি কিরকম ভুল বলি? যেমন ধরেন বাংলাদেশে আমি কালকে একটা জিনিস বলছি যে টাকা পূজা করা। আপনারা এই কথাগুলো শুনে অনেকে তেলে বেগুনে জ্বলে উঠেন যে পূজা করা বলছেন আপনি তো মুসলিম। ভাই আমি রিয়ালিস্টিক কথা বলতে পছন্দ করি। এইসব সো কল্ড মানে পলিটিক্যালি কারেক্ট এবং আপনার খুশি করার মতো কথা আমি বলতে ভাল লাগে না। যেমন ধরেন এখন যদি আমি বলি যে আমাদের দেশের এত বড় অংশ, এত মুসল্লি, এত বড় অংশ আমাদের মুসলমান। তা আমাদের দেশে এত ক্রাইম কেন? এত জালিয়াতি, এত বাটপারি, মানুষ কথা দিয়ে কথা রাখে না, এত মারামারি, জমি দখল হয়ে যায়, চুরি হয়ে যায়। এগুলো কারা করে? মেজরিটি লোকজন কারা? মুসলমানরা, তাই না? তো আপনার কথার সঙ্গে প্র্যাকটিসে কোনো অনেকেরই, ম্যাক্সিমামেরই, ম্যাক্সিমাম না বললে আমি তো জেনারেলাইজ করতে পারি না, বাট অনেক অংশেই আমাদের মধ্যে দুর্নীতি রন্ধ্রে আমাদের মধ্যে একদম দূষিত হয়ে গেছে রক্ত। তো দেখেন এত কিছু করার পরেও আমাদের বিগত সরকারের এখনো সাপোর্টে অনেকে চিল্লায় যে, এই হয়েছিল, আগেই তো ভালো ছিলাম, হ্যান-ত্যান। আপনি হাজার মানুষ মেরে ফেললো নির্বিচারে কোনো কারণ ছাড়া। একদম মেরে ফেললো। তারপর ধরেন আপনার ইন্টারনেট বন্ধ করে দিল, আপনার বিজনেসে ১২টা বাজায় দিল, আপনাকে ভয় দেখাইলো, আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে কারফিউ দিল। তারপর আপনি আগে ভালো ছিলেন। তাই না? তো এই ধরনের মানুষও তো আছে। তো লাত্থিগুতা খাওয়া কিছু মানুষ অভ্যাস আছে। আমরা লাত্থিগুতা খেয়ে অভ্যস্ত। আমাদের এটি পিছন দিয়ে পাইতে দিবে যে মার, না মারলে মার কেন খেতে ভাল লাগে না। অনেকের ব্যাকবোন নাই, কোনো সাহস নাই, লুকায় থাকে। ওই যখন অ্যাটাক করা দরকার তখন ১০-১২ জন মিলে হামলায় পড়ে। ম্যাক্সিমাম তো এরকমই। একজন তো কখনো বুক ফুলায় সাহস করে ফাইট করে না। তো গল্পর ভিতরে ঢুকি আমি একটু শেয়ার করি পারফিউমের বিষয়গুলো। একটা, একটা করে স্টোরি বলি। আমি একটা সময় খুব সহজ সরল ছিলাম। এখনো আছি হয়তো সার্টেন অ্যাঙ্গেলে, বাট অনেক কিছু শিখছি বাংলাদেশে ঠেকে এবং তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে যেটা আমাকে চেঞ্জ করছে। এবং এটা ভালো না খারাপের জন্য চেঞ্জ আমি জানি না, বাট আমি চেঞ্জ হইতে বাধ্য হয়েছি। যেমন আমি যখন গ্রুপ শুরুতে করছি আমার পলিসি ছিল ওপেন হ্যান্ড, ওপেন আর্মস, যে সবাইকে আমি এমব্রেস করব। সবাই আসেন, এক ছাতার আন্ডারে আসেন। সবাইকে ডাকছি। যারা বাংলাদেশে কালেক্টর ছিল, আমার আগেও তো আমি দেশে আসছি ২০১৬-তে। তা ২০১৬ শেষের দিকে আসার পর আমার খুব ইচ্ছা ছিল একটা কমিউনিটি করা। আমার মনের মধ্যে অন্য কিছু ছিল না যে আমি বিজনেস করব বা মানুষকে দেখাই দিব বা এরকম কিছু। আমার কথা হচ্ছে পুরা দেশে, পুরা ওয়ার্ল্ডে সুন্দর কমিউনিটি আছে। আমাদের দেশটা ফ্রেন্ডনেস কমিউনিটি কেন হবে না? অলরেডি এক্সিস্টিং কমিউনিটি ছিল, গ্রুপ-টুপ ছিল, বাট কোনো রিভিউয়ার ছিল না বাংলাদেশে। আমি বাংলাদেশের ফার্স্ট রিভিউয়ার, যেটা আমি ইংরেজি দিয়ে করতাম, যেটা আমি বিশ্বাস করতাম যে পৃথিবীর সবাই দেখলে হয়তো বাংলাদেশের মানুষও তো ইংরেজি বুঝে, এমন না যে বুঝে না। তো আমার দেশের নাম, আমার নাম সবাই যেন দেশের বাইরে জানে। এটা ছিল আমার একটা ইনটেনশন। অবভিয়াসলি এখন যদি কেউ বলে যে, "ভাই আপনি নিজের জন্য কাজ করলেন কেন?" সবাই আপনার নিজের জন্য কাজ করলেন। কেউ যদি বলে আমি দেশের স্বার্থে কাজ করতেছি, চাপা। ওকে? বিশাল চাপা। কেউ এত বড় মহিষী নারী বা মহান মহাত্মা গান্ধী হয়ে যায় নাই। ঠিক আছে? তো সবাই নিজের স্বার্থেই কাজ করে, সবাই সেলফিশ। হ্যাঁ? এখন এর মধ্যে যদি মানুষের আপনি ক্ষতি না করেন, নিজের কাজে মানে নিজের কাজে ব্যস্ত থাকেন এবং আপনি আপনার কাজ অনেস্টলি করছেন, সেক্ষেত্রে সেলফিশ হলে সমস্যা নেই। সেলফিশ হওয়াটা ভালো। আপনি অনেক ট্রাবল এর হাত থেকে বাঁচবেন।
বাট আমার উদ্দেশ্যটা ছিল কি সবাইকে ডাকবো, আমরা মিট আপ করতাম 10, 15, 16 জন আমরা যাইতাম। তারপর আমরা উইন্টারে মিট আপ করছি। আমার খুব ইচ্ছা ছিল পিকনিক করব, অন্য জায়গায় যাবো। তো আমার এগুলো ভালো লাগতো, ক্রিকেট ম্যাচ খেলবো, এটা ওটা করবো। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করতো যে আসছে খ্যাত লেভেন্ডিশ। তো আমি এরকম অনেক লোকজন দেখলাম যারা আমাকে শুরুতে ভাই 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 করতো, ভাই ভাই অর্থে যে মানে তারা আমাকে খুব পছন্দ করে, আমাকে অনেক শ্রদ্ধা করে। বাট দুদিন পরে পিছন পিছন দেখলাম অনেক যে গ্রুপে কথা বলে, ওই পারফিউম রিভিউয়ার আসছে, ও ভাব নেয়, ও জানে কি পারফিউমের, তো দোকানে যায়, ও ফ্রিতে পারফিউম পায়, এইসব কথাবার্তা আমার নামে রটানো শুরু হয়। এবং এই কথাগুলো রটায় তারাই যারা আমার সঙ্গে একসময় শব্দ হলো কারেন্ট যেতে পারে, আই ডোন্ট নো। সো বেসিক্যালি যেটা বলতেছিলাম যে মানে আমি দেখছি এখন এটা যে শুধু বাংলাদেশে হয় এটা আমি বিশ্বাস করি না, সব জায়গাতেই এরকম হয়। বাট এটা মানুষ কখন করে যে ধরেন আপনাকে কেউ পছন্দ করে, ওইটা আবার অনেকে পছন্দ করবে না, যে আপনাকে পছন্দ করবে কেন, আমাকে পছন্দ কর, তাই না? আমি তো আর বেশি জ্ঞানী, আমি তো বেশি কাবিল। তো এরকম প্রচুর আমার সঙ্গে চ্যালেঞ্জ দিছে, জয়ামিন তুই জানোস কি, এরকম লিখতো আমার সঙ্গে একসময়। আমার কাছ থেকে ডিকেন নিছে একটা ছেলেকে, আমি গিফট করতাম, তাকে আমি ভালোভাবে ট্রিট করতাম, আসলে চা খাওয়াইতাম, সে গিয়ে আমার নামে অন্য গ্রুপে গিয়ে আজে বাজে কথাবার্তা। তো এগুলো হয়েছে কি, আমি এগুলো যখন দেখছি আমার একটু অবাক লাগছে। কিছু মেয়ে ছিল তারা আমার কথার আমার সঙ্গে ছোট বোনের মতো, তাদেরকে আমি খুব ট্রাস্ট করতাম। তারা আমাকে পারফিউম গিফট করতো, তারা আমাকে ভালো ভালো কথা বলতো, উপদেশ দিত, ভাইয়া আপনাকে তো এটা হচ্ছে। পরে দেখা গেল যে এরা হচ্ছে যে ইনফরমেশন নেয় আমার থেকে। আমি এরপর সবগুলো মেয়ে যারা যারা আমাকে নক করে সবগুলোকে ব্লক করছি। তো এগুলো হয়েছে, এবং একটা সময় দেখলাম যে ভাই এইগুলো করে আসলে সময় নষ্ট, নিজের কাজে ব্যস্ত থাকি, এবং আমি সবার থেকে নিজেকে আলাদা করে নিচ্ছি। তো কমিউনিটি কথা যেটা বলছিলাম, আমি চেঞ্জ হয়েছি কেন, একজন ভাই ছিলেন, আমি নাম বলতেছি না, উনি যদি ভিডিও দেখেন উনি বুঝবেন। ওনার সঙ্গে পরিচয় হয়, উনি আমাকে কিছু পারফিউম সেল করবে দিচ্ছে, বলছে আপনি নিতে চাইলে নিতে পারেন, আমি তো ফেসবুক ইউজ করি না, আপনি যদি চান খুব ভালো অনেক কম দামে দিচ্ছে। তা আমার ওই সময় ডিক্যান পেজ, আমার সবাই তো ভাই শুরু থেকে তো কেউ এত টাকা মানে কারো হাতে থাকে না, বা যখন আপনি পেজ শুরুতে শুরু করবেন আস্তে আস্তে আপনার বিনিয়োগ কম, আপনি তো বড় লোক না, সবাই তো ওরকম বড় লোক না, সবাই কোটি কোটি টাকা নিয়ে নামছে, তাই না? আমি সাধারণ মানুষ। তা আমার কাছে যেগুলো 70-80টা পারফিউম ছিল মালয়েশিয়া থেকে আনা, ওটার সঙ্গে আমি 2-1টা কিনছি দেশ থেকে, আস্তে আস্তে শুরু করছি, ডিক্যান পেজ শুরু করে 2017-তে। তা আমি ওই সময় কিছু বটল থেকে কিনছি, তো উনি আমাকে 2-3 বার এরকম বটল দিয়েছেন, আমি সবগুলোই কিনছি, রিসেল করছি, ডিক্যান করছি, ইউজ করছি। তো এইটা ছিল হচ্ছে গিয়ে একটা কাহিনী। একটা সময়ের পরে দেখা গেল যে ভাই আর কিছু পারফিউম উনি আমাকে দিচ্ছে, এবং প্রাইস একটু বেশি যাচ্ছে। আমি দেখছি যে উনি প্রাইস বাড়ায় যাচ্ছে, যে অন্যগুলো হচ্ছে 200-300 টাকা বাড়ায়। তো সবাই তো লাভ করতে চায়, দ্যাট ইজ নো প্রবলেম। পারফিউমগুলো নিয়ে এসে 5-6টা বা 4-5টা হবে এরকম। তো আমি হয়তো ওনাকে বলছি আমাকে সময় দেন, আমি সবগুলো সেল করে টাকাগুলো একসঙ্গে আপনাকে দিব, আমি কিছু প্রফিট করব, প্রফিট রেখে আপনাকে দিব। তো একটা বোতল সেল করে যে 100-200 টাকা প্রফিট, এটাতে আমার কোনো লাভ হবে না। আমার দরকার হচ্ছে 5টা বোতল সেল করতে পারলে 300-500 যাই আসে একটা থেকে, ওইটা আমি টোটাল টাকা পেয়ে ওনাকে আমি হয়তো 3-4 দিন পরে 5 দিন পরে দিতাম, একটা টাকা দিব। কারণ সেল সঙ্গে সঙ্গে সবসময় হয় না। আপনি যখন নগদে সেল দিবেন, অনেকে আছে হচ্ছে যে আপনার মানে পারফিউম দিয়ে রাখছে, মাসের পর মাস সেল করতে পারেন, এটা হচ্ছে কপালের ব্যাপার, এবং পারফিউমটা কতটা আসলে পপুলার বা প্রাইসিং কিরকম হয়েছে, কেউ চায় কিনা। তো আমাকে উনি পরদিন থেকে বা 2 দিন পরেই প্রেস করা শুরু করছে, একটা বটল না বেচা হয়েছে ভাই, আপনার সেল হয়েছে, সেল হয়েছে। জিনিসটা দেখেন, আমি আপনার থেকে একটা জিনিস আপনাকে হেল্প করার জন্য আমি পারফিউমটা নিলাম আপনার থেকে, এটা আমার কাজ না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আপনি প্রফিট করতেছেন কিসের জন্য, আপনি প্রফিট না করে বেচবেন কেন? ভাই আমি এনজিওর কাজ কেন করবো? আপনারা যেগুলো বলেন এই যে অনেক সময় কথা, যে আপনি লাভ করবেন কেন, আপনি পারফিউম ডিক্যান বেচতেছেন, আপনি প্রফিট করছেন কেন? তো কথাটা হচ্ছে এরকম যে আপনি এক্সিস্ট করেন কেন, আমাকে বলা এটা যে আপনি নিঃশ্বাস নেন কেন, আপনি রিভিউ করেন কেন, আপনাকে তো আমরা দেখতে পারি না। এটা হচ্ছে কথার সারমর্ম। তো আমি এগুলো এখন গুনি না, আমার যেটা প্রায়োরিটি আমি সেটা করি, রাইট? তো এই যে একটা ট্রেন্ড হলো, এরপর আমি খুব বিরক্ত হয়েছি, এবং আমি ওনাকে বলছি ভাই আমি আর পারফিউম বেচতে পারবো না, পারফিউম নিয়ে যান। হ্যাঁ, তো বলছে, না না ভাই ঠিক আছে, বেচেন বেচেন। কিন্তু এরপরে উনি বারবার নক দিচ্ছে, টাকা দেন টাকা দেন টাকা দেন। তো আমার কথা হচ্ছে আমি তো টাকা মেরে দিচ্ছি না, এখন আপনাকে আমি সাহায্য করার জন্য আপনার থেকে পারফিউম নিয়ে বেচে, এটা তো আমার কাজ না। আমি আমার কাজ নিজের সময় নষ্ট করে আপনাকে হেল্প করার চেষ্টা করলাম, জিনিসটা বুঝেন। আপনি এসে আবার ডিমান্ড করতেছেন। আমি আপনাদেরকে পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশ বানাই দিছি, আপনারা এত সন্তুষ্ট না, আপনারা ফ্রিতে সার্ভিস পাচ্ছেন, বটল বেচতে পারছেন। আমি একটা সময় গ্রুপ বন্ধ করে দিয়েছিলাম, কারণ এত ডিস্টারবেন্স করতেন আপনারা আমাকে, অনেকেই করতেন। ভাই এটা অ্যাপ্রুভ করেন, এখন পেন্ডিং হয়ে আছে দেখেন না, তারপরে এখানে বিচার দিচ্ছি, এখানে এই সমস্যা হচ্ছে। আমি কি এগুলো করার জন্য গ্রুপ খুলছি? আমি গ্রুপ খুলছি কেন? আপনারা কি আমাকে পে করেন? করেন না। এই জিনিসগুলো মানুষ বুঝে না। আমি আজকে চোখে আঙুল দিয়ে দেখা দেওয়ার জন্য কথাগুলো বলবো। কারণ অনেকে ভাবে যে এত গর্ব, এত রাগ কিসের জন্য? গর্ব রাগের কিছুই নাই। এটা প্র্যাকটিক্যাল। আমি আমার কাজ করি, আমি আমার বটল সেল করি, আমার বিজনেস করি, আমি আমার ডিকেন পেজ চালাই, কিংবা আমার ইউটিউব করি। এই কাজগুলো করি আমার নিজের মানে একটা লিভিং আর্ন করার জন্য, তাই না? প্র্যাকটিক্যালি স্পিকিং, আপনারা যখন চাকরি করছেন, আপনার কার জন্য চাকরি করতেছেন? আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, তাই না? আপনি তো দেশের মানুষের জন্য কাজ করতেছেন না। তো ম্যাক্সিমাম মানুষই এটাই হচ্ছে নরমাল, এবং এটাই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আপনি যদি এর বাইরে গিয়ে কাজ করতে চান বা কিছু করেন, সে ইজ ফাইন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা এরকম একটা গ্রুপ, 3-4টা গ্রুপ আপনারা খোলেন। আপনারা বিনা টাকায় আপনারা গ্রুপ চালান, অ্যাডমিন নিয়োগ করেন। আমি অ্যাডমিন নিয়োগ করছিলাম শুরুর দিকে, 17-র দিকে, এরা আমার পিঠে ছুরি মারছে।
তো এরকম বহুত কাহিনী হয়েছে এবং তারা আমার নামে কথা ছড়াইছে, দেখে নিব, জয় মিলে শেষ করে দিব। কিছু হয়েছে, কিচ্ছু হয় নাই। আল্লাহর ইশারা থাকলে কিছুই হয় না, ঠিক আছে? তো আপনারা এক ছেলে ছিল, এরকম অনেক ছোট, ছোট আমি এগুলো এখনো মনে রাখি, কারণ আমার কাছে না বেঈমান জিনিসটা খুব আমি ভুলতে পারি না। বেঈমান জিনিসটা আমি ভুলতে পারি না। আমি এটা নিয়ে কোনো অ্যাকশন নিবো বা প্রতিশোধ নিবো এরকম কিছু না, বাট আমি এগুলো মনে রাখি। তো আমি এগুলো দেখতে, দেখতে আস্তে, আস্তে মানুষ থেকে দূরে সরছি কেন? এই কথাটা বলি নেগেটিভিটি, যে আমি আমার মতো কাজ করব। কিন্তু আমি চাই না আপনারা এসে আমাকে বদার করবেন। আপনার ভাই বাসা থেকে নামেন তো একটু আড্ডা দিব। বলে আমার ৪-৫ ঘন্টা নষ্ট করে দিলেন। আসেন ভাই, অনেকে আসছে, কফি খাওয়াবো। এসে আমাকে কফি বিলটা উনি নিজে দেওয়া হয়েছে। জিনিসটা ভালো না। এই জিনিসগুলো শুনতে নির্লজ্জের মতো বলতেছি, বাট আপনারা যখন কাউকে দাওয়াত করবেন তাকে কখনো ওয়ালেট বের করতে দিবেন না। কখনো জোর করে হলেও তার বিল আপনি দিবেন। কারণটা কি? আপনি তাকে ইনভাইট করছেন। আপনার বাসায় যদি কাউকে ইনভাইট করে আপনার তার পকেট থেকে খাওয়াইতে হয়, জিনিসটা সুন্দর না। এরকম এক ছেলে ভাই ছিলেন আমাদের, খুব ক্লোজ, আমার সঙ্গে অনেক খাতির, অনেক ভালো, আসতেন, পারফিউম দিতেন, রিভিউ করতে, হোয়াট এভার। আমরা একটা মিট আপ করছি, উনি মিট আপে গিয়ে আমরা সবাই আমাদের পকেট থেকে সমান যেটা টাকার বিলটা আসছে আমরা শেয়ার করে করে দিচ্ছি, বাট উনি বলছে আমি তো ওয়ালেট রেখে আসছি। তো আমি নামটাম কিছু বলতেছি না, বাট এই যে এই ধরনের মানুষ, অতি চালাক বা এরকম আজব টাইপের ক্যারেক্টার, এগুলো আমি প্রতিনিয়ত দেখছি। এবং এই ধরনের যে কত আজব আজব ক্যারেক্টার আমি দেখছি, যেমন ইনবক্সে ভাই হ্যালো হাই, এগুলো কি মেসেজ? এগুলো তো কোনো উত্তর, মানে উত্তর দেওয়ার মতো নয়। আপনি বলেন ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি কথা বলতে চাইলে আমি কি ফ্রি কিনা জিজ্ঞেস করবেন। রাত ২:৩০টার সময় কেউ ডাইরেক্ট মেসেঞ্জারে কল দিচ্ছে, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, আমি বাধ্য হয়ে এক সময় হোয়াটসঅ্যাপ, উবার বলতেছি, ভাইবার এবার সব বন্ধ করে দিয়েছি, বিকজ আমার এগুলো তার সাথে কথা বলতে ইচ্ছা করে না। আমার কথা হচ্ছে ভেরি সিম্পল, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই, আমার তো সেটা রাইট আছে নাকি? এখন যদি আমার উপকার করার কারণে এটা যদি আমার একটা বোঝা হয়ে যায় যে আমি আপনাদেরকে উপকারও করব, এটার আবার জবাবদিহিতাও দিব, আপনি কেন পোস্ট অ্যাপ্রুভ করতেছেন না, কেন আপনি ওখান থেকে নিয়ে বিচার করতেছেন না, ওর বিচার করেন, এই করেন, এগুলো আমি করব না। ওকে? এগুলো করব না, এই কারণে আমাকে হয়তো অনেকে পছন্দ করে না। আমি ঠোঁট কাটা কথা বলি, আমি মানুষের এই কাজগুলো চোখে আঙুল দিয়ে দেখায় দেই। আমি বারবার গ্রুপে বলি যে গ্রুপের সেল পোস্টের রুলস আছে যে আপনি হ্যাশট্যাগ দিবেন না। মানুষ জেনে শুনে বারবার, পুরনো মেম্বাররা ৩ বার, ৪ বার, ৫ বার, আর কতবার বলা যায়? গ্রুপ থেকে ব্লক করার পরে বলে ভাই আপনাকে ব্লক করে দিলেন। আপনারা জানেন না কেন ব্লক করছি। আপনারা দেখেন অন্যরা কিভাবে পোস্ট করে। একটা গ্রুপের ফ্র্যাককম বাংলাদেশে কোনো সেলস পোস্ট অ্যালাউড না। আপনাদেরকে বলছি ডিক্যান্ট পোস্ট কিংবা আপনার পার্সিয়াল ওই যে স্প্লিট বটল সেল করা যাবে না। অনেক কারণ আছে। কারণ ছাড়া তো কিছু বলি নাই। আমার গ্রুপ, আমার রুলস। এখন যদি আপনারা আমার ভালো মানুষকে মনে করেন যে আমার দুর্বলতা, আপনারা যা বলবেন আপনারা চাপাই দিবেন। আপনারা এমন একজন পার্টি যারা আমার গ্রুপ ক্রিয়েট করতে হেল্প করেন নাই, তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, তারা এসে আমাকে ডিক্টেট করবেন। জিনিসটা বুঝতে পারছেন তো কথাগুলো কি বলতেছি? তো এভাবে প্রতিবাদ না করতে করতে একসময় মানুষ পেয়ে বসে, যারা এরকম সুযোগ সন্ধানী বা মানে বিজনেস প্রমোট করতে চায়, অনেক আমাকে ডাকে, ভাই আসেন আমার বসবো, আপনার আমার মার্কেট আমার প্রোডাক্ট দেখেন, একটু রিভিউ করে দেন। আপনার প্রোডাক্ট আমি ফ্রিতে কেন রিভিউ করব? কথাটা বুঝবেন যে আমি এখন মানে একটা সময় কখনো এরকম উচিত না যে মানুষ থেকে ফ্রি সার্ভিস আশা করা যায় যে ও বাধ্য। আপনি প্রোডাক্ট সেল করবেন, আপনি প্রফিট করবেন, আপনি আমার গ্রুপে আপনার প্রোডাক্টের পরিচিতি বাড়াবেন। আপনি এটা কোনো এফোর্ট ছাড়া আমার গ্রুপে চাচ্ছেন যে ফ্রি সার্ভিস পাই। এটা কি হয়? আপনারা কি জানেন না বাংলাদেশে কিভাবে সিস্টেম কাজ করে? তো যারা বলবেন যে ভাই আপনি এত অ্যারোগেন্সি দেখাচ্ছেন, আপনি তো তাকে চাইলে হেল্প করতে পারেন। আমি চাইলে হেল্প করতে পারি। ট্রু, অবভিয়াসলি আমি চাইলে তাকে বিনামূল্যে হেল্প করতে পারি। ইট কুড বি আ প্রো বোনো সার্ভিস। ইট কুড বি লাইক আ ভলান্টারিলি সার্ভিস, যে আপনারা চাইলে আমি আপনার সব পারফিউম আপনাকে ফ্রিতে দিয়ে দিতে পারি, গিভ অ্যাওয়ে করতে পারি। লাভ কি? আমি একটা লাস্ট স্টোরি বলি, একটা লাস্ট না, আরো ২-১টা বলি। একটা ছেলে ছিল, সেই ছেলে আমার গ্রুপে টিকেন কিনতো বা সামথিং। আমি এক সময় প্রচুর গিভ অ্যাওয়ে করতাম, যে প্রত্যেক মাসে লয়্যালটি প্রোগ্রাম, লটারি, কুপন না লটারি, যে ঈদের সময় বা প্রত্যেক মাসেই ৪-৫টা বোতল এরকমও গিভ অ্যাওয়ে করছি, দামি দামি বোতলও করছি, মিডল রেঞ্জেরও করছি এবং ডিক্যান্টও দিছি। তো একটা ছেলেকে আমি একটা বটল দিছিলাম। এই বটলটা ছিল ডিল অ্যান্ড ব্লু বা কিছু এরকম, হ্যাঁ? দামি বোতল ছিল। এই ছেলে, আপনি যদি কারো থেকে গিফট পান, আপনার কিন্তু মনে একটা ন্যাচারালি কৃতজ্ঞতা বোধ থাকবে যে এই পেজ থেকে আমি কিছু পাইছি, তার জন্য হয়তো আমি কিছু করতে না পারলেও তাকে যেন কোনো ক্ষতি না করি। এই ছেলে এসে একসময় আমাকে আহ, কি মানে একবার অর্ডার করছে, অর্ডার করে সে নেয় নাই। আমি তার ডিক্যান্ট করে ৫-৬টা ডিক্যান্ট, হ্যাঁ, ডিক্যান্ট করার পরে সে বলছে আমি নিবো না। জিনিসটা বুঝেন, আপনি যখন ডিক্যান্ট অর্ডার করবেন, আমি মানুষের উপর ট্রাস্ট করে টাকা না পেয়ে, এখন বিকাশ না পেলে আমি কোনো ডিক্যান্ট প্রিপেয়ার অর্ডার করি না, ডিক্যান্ট অর্ডার করি না। কারণটা হচ্ছে যে এরকম প্রচুর লোক আছে বিশ্বাস করে আমি জিনিস বানাবো, পরে তারা আমাকে টাকা না দিয়ে হাওয়া হয়ে যাবে এবং ডিক্যান্টগুলো নিয়ে আমি আটকায় যাবো। তো এই যে বিজনেসে ক্ষতির সম্মুখীন হয়েছে, এগুলোর কি আপনারা দিবেন? দেন নাই। তো আমি এগুলোর কারণে পলিসি চেঞ্জ করতে বাধ্য হয়েছি। অনেকে বলেন যে আপনি আগে টাকা পাঠাবো কেন? জয়ামিনকে সবাই চিনে। এখন গ্রুপের মধ্যে যদি আপনি বলেন আপনি আপনাকে বিশ্বাস করছি অথেন্টিক নাকি, সেটা আপনার সমস্যা, এটা আমার সমস্যা না। হ্যাঁ? তো আপনার যদি বিশ্বাস করতে সমস্যা, অন্য জায়গা থেকে হ্যাঁ বিশ্বাস করতে পারতেছেন। বাট ওই ছেলে এই কাজ করার পর তাকে আমি ব্লক করছি। এরপরে সে কি করছে?
সে কোনো একটা ছেলের সঙ্গে সে চিটাগাঙে পারফিউম কেনা বেচা করবে বা সে একটা টাকা নিছে, ওই বটল সে পাঠাবে, কিন্তু তার কাছে বাবল র্যাপ নাই। ওই সময় খুব বেশি ছেলে পেলে ডিক্যান করতো না, 4-5টা পেজ ছিল। আমার কাছে বাবল র্যাপ এরকম মানে আমি কিনতাম, আমি এগুলো সব কিনে কিনে করি, অনেকে না কিনে করে। আমি প্রত্যেকটা জিনিস, একটা টেপ, একটা কলম, মানে প্রত্যেক জিনিস, একটা ধরেন আপনার ওই যে থ্রেড টেপ, এগুলো সব কিছু আমি টাকা দিয়ে কিনি, বটল কিনি, স্টিকার কিনি। কারণটা হচ্ছে একটা জিনিস করতে প্রপার একটা সেট আপ থাকা লাগবে। আপনি যদি জগা খিচুড়ি বা ছ্যাঁচড়ার মতো বিজনেস করতে চান, আপনি আজকে অর্ডার দিলে 3 দিন পরে পাঠাবেন, তারপর হচ্ছে 5 ml অর্ডার করলে অনেকে বোতলে কম দেয়, এগুলো আমি শুনতেছি। তো এগুলো কেন করবেন? এগুলো তো ভালো বিজনেস পলিসি না আপনার। হয়তো অনেকে মানে ভাবেই যে এটাই হচ্ছে যে এইভাবে করেই চলে যায়, সমস্যা নাই। আমি এরকম ভিশন নিয়ে কাজ করি না এবং আমি চাইও না আমার গ্রুপে এরকম কেউ কাজ করুক। তো এই সেই ছেলে এসে আমাকে ওই যে ছেলেটা কিনবে, এই ছেলেটা না, যেই ছেলেটা আমার থেকে গিফট পাইছে এ না। যে কিনবে সে বলছে, "ভাইয়া ওই ছেলেটা খুব ভদ্র, চিটাগাং একটা ছেলে। তো ভাইয়া আমার একটা ছেলে আছে পারফিউম পাঠাবে, বাট উনি বাবল র্যাপ নিয়ে, আপনি আমাকে হেল্প করবেন?" তো যেই ছেলে ওনার থেকে বটলটা কিনবে ওই ছেলেও আমার কাস্টমার, ডিক্যান নেয় এবং খুব ভদ্র ছেলে। তো ওনাকে আমি রেসপেক্ট করি। আমি তাকে বলছি, "ঠিক আছে ভাই, অ্যাকচুয়ালি এটা আমার কাজ না, এটা আমার কোনো লাভও নেই, বলে আমি আপনাকে কুরিয়ার টাকা দিয়ে দিব।" আমি বলি, "কুরিয়ার টাকায় বাবল র্যাপের টাকা দিয়ে আমি কি করবো? এই টাকার জন্য আমি কাজ করি না, আমার অন্য কাজ আছে।" তাকে হেল্প করার জন্য বাবল র্যাপ দিয়ে আমি পাঠাই দিব, ঠিক আছে? আমি ও বটল কালেক্ট করতে গিয়ে দেখি এই ছেলে হচ্ছে সেই ছেলে যে 5-6টা ডিকেন অর্ডার করে নেয় নাই, আমার ক্ষতি করাইছে এবং তাকে আমি ফ্রি বটল দিছিলাম গিফট, গিভ অ্যাওয়ে। ডিলেন ব্লু, ভার্সাচি ডিলেন ব্লু 100 ml না 200 ml, আমার মনে নেই। আমি দেখার সাথে, সাথে আমার মাথা আগুন জ্বলে গেছে। তাকে আমি রাস্তার মধ্যে চিল্লাচিল্লি এবং আমি তাকে থ্রেট দিছি, "নেক্সট টাইম তুই যদি এখানে আসোস তোর হাত পা ভেঙে দিব।" কারণ সে আমারে চোখ রাঙাচ্ছে। "কি নিবেন না কেন?" এরকম করে সে আমাকে ডিমান্ড করতেছে। তো আপনারা বুঝেন কি ধরনের মানে ফাকড আপ সিচুয়েশন এর মধ্যে আমি গেছি এবং এগুলো বাংলাদেশে প্রচুর হয়। মানে মানুষের হয়রানি, মানুষ একটা দারাজ থেকে জিনিস কিনলেন, ভুল জিনিস পাঠানো, মানুষ আপনাকে আবার উল্টা ফাপড় নিবে, যে আপনাকে ঠকাইছে সেই ফাপড় নিবে। এইসব দেখার পর থেকে আরেকটা স্টোরি আছে। এক ছেলে ছিল, এই ছবিটা আমি অনেক আগে বলছিলাম। এটা আমার শুরুর দিকের কাহিনী। সে আমার থেকে কিছু পার্সেল বটল কিনছে এবং 20,000 টাকার মতো জিনিসের। তখন আমি অনেক কমে কমে বেচতাম, ধরেন চিপ বটল হোক, ডিজাইনার হোক, যেটাই। তো আমি তাকে বিল আসছে 25,000 টাকা, তাকে আমি 22,000 টাকায় দিছি বা সামথিং। সে মূলায় মূলায় কমাইছে, ঠিক আছে? যাচ্ছে টাকা লাগবে, আমার ওই সময় টাকা তো ভাই সবাই লাগে। প্রথমবার টাকা নিয়ে কোনো সমস্যা হয়নি। সেকেন্ড টাইম আবার কিনতে আসছে, সে এসে বলছে, "আমার 14,000 টাকার পারফিউম আমার কাছে এখন পকেটে আছে সব মিলায় 10,000 টাকা বা এরকম কিছু, বাকি টাকাটা আমি বাসায় গিয়ে বিকাশ করে দিব।" তো একটা লোক যখন নিচ্ছে এবং সে আমাকে বলছে তার ভাই ভারতীয় এমবেসিতে কাজ করে, বিগ শট গাই, এবং তার কথাবার্তা শুনে তার ভাইকেও আমি দেখতেছি সে মানে আসছে, হ্যাঁ? তো আমি তাকে বললাম, "ঠিক আছে।" বলে, "আমার ভাই পকেটে একদম কোনো টাকা নেই।" দেখেন পকেট করে দেখাচ্ছে। কোনো টাকা একটা বিড়ি খাওয়ান না, চা খাওয়ান না। আমি একটা কথা বলি, আমি এই মানুষটার সঙ্গে পরিচয় হওয়া পর্যন্ত জানতাম না মানুষ কত ফাকড আপ হয়। ফাকড আপ একদম খারাপভাবে একটা শব্দ বললাম, ফাকড আপ হয়। সে আমার থেকে চা খাইলো, বিড়ি খাইলো, পারফিউমগুলো নিয়ে গেল। তার থেকে আমি 4,000-4,500 টাকা পাইতাম। সে যাওয়ার পরে আমি বাসায় টাকা পাঠায় না। আমি বলি, "ভাইয়া টাকাটা কখন পাঠাবেন?" বলে, "ভাই আপনি বুঝলেন না? ওই টাকা তো দিব না।" আমি এটা নিয়ে অনেক রিঅ্যাক্ট করছিলাম, আমি অনেক রাগী। হ্যাঁ, আমার সমস্যা, বিকজ আমি বিশ্বাস করি, আমি যে অনেস্টলি কাজ করি, আমি মানুষকে বিশ্বাস করে জিনিস দেই, মানুষ আমার বিশ্বাস রাখবে এবং তার সম্মানটাও রাখবে। যখন মানুষ আমার সঙ্গে এরকম, ভাই অনেক কষ্টের টাকা, ভাই আমি কত পারফিউম ৳1 ৳2 দিয়ে কিনি। আপনারা বুঝতে পারছেন, পারফিউম যখন কিনতেছি টাকা স্পেন্ড করে কিনতেছি, যখন সেল করে দিচ্ছি দরকার হলে ঠেকায় পড়ে কিংবা লস করে, তখন আমার টাকা দরকার। অনেক টাকা নিয়ে ঘুরাইছে, এরকম নারায়ণগঞ্জে একটা ছেলে ঘুরাইছে। অনেক, অনেক এক্সাম্পল আছে যেটার কারণে আমার ক্ষতি হয়েছে, আমার বিশ্বাসও নষ্ট হয়েছে, মানুষের প্রতি আমার মনক্ষুণ্ণ হয়েছে এবং মানুষ আবার উল্টা আমাকে ফাপড় দিছে, গালি দিছে যে, "তুই এইটা, 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 এইটা।" হুম? এক ছেলে বারবার, ভাই আফসোস নিতে পারলাম না, মিস হয়ে গেল এটা। তো ৫-৬ বার করার পর আমি বললাম, "ভাই আপনি তো কোনো কিছুই নেন না। আপনি নেন না, খালি আফসোস, আফসোস করেন, আফসোস লীগের মতো।" আফসোস লীগ তখন নাই। বাট বললাম, "আফসোস করেন, আপনি নিতে হইলে নেন। না হইলে ভাই আমার।" তারপরে সে উত্তর দিই না, সে বলে, "আপনি উত্তর দেন না, কিছু না, ভাব হয়ে গেছে হ্যান-ত্যান।" আমি বললাম যে, আমাকে পরে বলছে, "জানো আমি কার ছেলে, আমি কত কিছু আমি চাইলে কিনতে পারি, আমার হাজার, হাজার টাকার পারফিউম আছে।" ভাই যারা খাচ্চর তারা টাকা থাকলেও খাচ্চর, টাকা না থাকলেও খাচ্চর। আমি এরকম প্রচুর লোক দেখছি এবং তাদের বাপ হয়তো বিগ শট, এমপি, এই ওই, বাট তাদের চারিত্রিকগতভাবে ছেলেগুলো ছ্যাঁচড়া টাইপের। তারা টাকা নিয়ে মানুষের টাকা মেরে দেয়, ঘুরাইতে থাকে, হ্যাঁ? জিনিস নিয়ে টাকা দেয় না কিংবা টাকা নিয়ে জিনিস পাঠায় না। এগুলো শুধু যারা টাকার অভাব তারা করে না। এরকম এক ছেলে ছিল বিশাল বাটপার, আমাদের গ্রুপের একটা ছেলে ছিল, সে হচ্ছে একটা কনম্যান। সে ছাত্রলীগ করতো বা সামথিং, তার বউ বাচ্চা সহ ছবি আছে, সবাই জানে, এবং সে বলে কি পারফিউম ৪-৫ জন থেকে টাকা নিছে, পারফিউম পাঠায় নাই। বলে একবার ছিনতাই হয়ে গেছে, আমি ইয়েতে ঢুকতে গেছি, ওই সময় টাকা ছিনতাই হয়ে গেছে, এটিএম থেকে ফোন চুরি হয়ে গেছে। তো আপনারা জানেন যে বাংলাদেশে মিথ্যা কথা বলার প্যাটার্ন কি? আমি পাঠাওতে একটা জিনিস অর্ডার করছি। ৩ ঘন্টা পরে পার্সেল এসে বলতেছে, "আমার তো চাক্কা খুলে পড়ে গেছিল, আমার ব্রেক নষ্ট হয়ে গেছিল, তেল শেষ হয়ে গেছিল।" আমি তারে বললাম যে, "তুই কি থাপ্পড় খাইতে চাস আমার হাতে? এত বড় মিথ্যা কথা বলছিস, এরকম লম্বা, লম্বা দাড়ি, নামাজ পড়স, কপালে দাগ, মিথ্যা কথা বুক কাঁপতেছে না। তুই সোজাসুরি বল দে তুই রাইডার নিছস, বৃষ্টির কারণে এসব।" ভাই আপনি ঢাকার যেকোনো কর্নার থেকে আপনার ধানমন্ডিতে আসতে, ধরেন রামপুরা থেকে আসছে ওই লোক।
এখান থেকে ম্যাক্সিমাম ১ থেকে ১.৫ ঘন্টা লাগবে। সে ৩ ঘন্টা ১৭ মিনিটে এসে আমার পার্সেল দিয়ে মিথ্যা কথা বলতেছে। তো এই হচ্ছে আমাদের অনেক মানুষের স্বভাব। আপনারা আমাকে বলেন যে এখানে আমি মানে আপনারা বলবেন যে নরমাল থাকেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি যদি ভিকটিম হই আমাকে সবাই বলে যে আপনার বাসার উপর শব্দ করছে, আপনি মেনে নেন, আপনি রিয়ালিটি মেনে নেন। এখানে পাশের বাসায় মিউজিক চলতেছে, ২০১৯ থেকে চলছে, কেউ কিছু বলে না। এখানে আমাকে দারোয়ান বলতেছে যে এখানে অনেক হেভিওয়েট লোকজন থাকে, তারাই কিছু করতে পারেন, আপনি কি করবেন? ব্যাপারটা বুঝেন, যখন আপনি ভিক্টিমাইজ হচ্ছেন, আপনার বিরক্ত হচ্ছে, আপনি আপনার নিয়ম মেনে চলতেছেন, আপনি আমার বাসায় কোনো শব্দ করতেছেন না, আপনি কোনো মিউজিক বাজাচ্ছেন না, কোনো ড্র্যাগিং করতেছেন না, অথচ আপনাকে মানুষজন ডিস্টার্ব করছে, এটা আপনি বলতে পারবেন না। আপনি ভিক্টিমাইজড হবেন, আপনার অধিকার হরণ করা হবে, আপনাকে ডিস্টার্ব করা হবে, আপনি কিছু বলতে পারবেন না। এই কি আপনারা চান যে ভালো মানুষ হও? এক রিক্সাওয়ালা আপনার গাড়িতে স্ক্র্যাচ ফালাই দিছে, হ্যাঁ, আপনি বলবেন গরিব মানুষ ছেড়ে দেন। হ্যাঁ, কেন? ও গরিব মানুষ, ও কি জানে না যে আপনি গাড়ির দাম কত, গাড়িটা কাজ করতে কত টাকা লাগবে? অনেক ভিডিও দেখেন আপনারা, একটা এক্সিও মেরে দরজার ১২টা বাজছে, ২০-৪০ হাজার টাকা লাগবে। সে কি টাকা দিতে পারবে? দিতে পারবে না। যখন তাকে ধরে থাপ্পড় দিছে, তখন লোকজন বলছে যে গরিব মানুষের গায়ে হাত তুললো, কত অমানুষ, হ্যান-ত্যান। রিয়েলি এই হচ্ছে আপনাদের বিচার? যারা এই ধরনের বিচারে পছন্দ করেন বা বিশ্বাস করেন, আমি আপনাদের সঙ্গে একমত না। আমি আপনার সেই ধরনের মানুষ না। আমার কথা হচ্ছে ন্যায় থাকতে হবে, জাস্টিস সিস্টেম থাকতে হবে সবার জন্য সমান। ধনী, বড়লোক, গরিব, মিডল ক্লাস সবার জন্য সমান। যে ভুক্তভোগী তার বিচার পাওয়ার রাইট আছে, তার কথা বলার, প্রোটেস্ট করার রাইট আছে। এখন যে মানে আপনার অন্যায় করে, সে যদি জাস্টিস সিস্টেম হয়, সে যদি আপনার পুলিশ হয়, সে যদি আপনার কোর্ট হয়, তাহলে আপনি যাবেন কার কাছে? এই কারণেই তো আমার দেশে এরকম একটা বিস্ফোরণ ঘটলো, তাই না? এত চেঞ্জ হইলো, এত মারামারি হলো, এত কিছু হলো। কেন হইলো? আপনার অধিকার নেই, আপনার কথা বলার রাইট নেই, আপনি একটা কিছু লিখতে পারবেন না ফেসবুকে। আপনারা জানেন না, আপনারা ছিলেন না, আপনি যেই দল করেন, আপনি যদি ধরেন সরকারি দলও করতেন, অনেক সময় সরকারি দলের লোকজনকে বাম্বু মারা হইতো। যদি আপনার মানে অন্যায়ের সঙ্গে আপনি একমত না হইতেন, আজে-বাজে কাজ না করতেন, আপনি অনেকে ছিল না ওই গ্যাঞ্জামের সময় তো ওই দল ছেড়ে দেশ থেকে চলে গেছে। তাদেরকে শোকজ করা হয়েছিল না, আওয়ামী লীগ করছিল যে কেন তোমরা ছিল না আমাদের সাথে, তাই না? তো ভালো কাজ করতে গেলে, অনেস্ট কাজ করতে গেলে বারবার বাধা আসে। খারাপ কাজ যারা করে তাদের কেউ সাহস নাই বাধা দেওয়ার, তাদের বিরুদ্ধে কথা বলার, তাদের কেউ আটকায় না, কারণ তারা অনেক বিগ শট, তাদেরকে মানুষ পা চাটে। এই কথাগুলো আমার অনেকদিন মনের মধ্যে জমেছিল। এটা শুধু পারফিউম গ্রুপের জন্য না, এটা সব জায়গায় প্রযোজ্য। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কমেন্ট সেকশনে বলেন, যদি আপনার বিবেক মানে থেকে থাকে, কিংবা আপনারা যারা চিন্তা করেন, আমার কথাগুলো কি আপনার কাছে খুব অন্যায় মনে হচ্ছে যে আমি করছি অন্যায়, তাই না? তো এখন অনেক পলিসি, অনেক হার্শ পলিসি করতে হয়েছে গ্রুপ চালানোর জন্য। মানুষ এত ডিস্টার্ব করছে, মানে মানুষ অনেক আছে বেকার, কোনো কাজ নাই, সময় নষ্ট করতে চায়। আপনি একটা পারফিউম নিবেন না, ৫-৬ বার নক দিবেন ডিফারেন্ট। আমি একজন লোককে চিনি ২০১৯ থেকে নক করে আমাকে। আমি তার প্রত্যেকটা মানে ইনকোয়ারির উত্তর দিছি ৫ কি ৬ বার। আমি যখন দেখছি বিভিন্ন সময় সে জিজ্ঞেস করে, ভাই টাকা পাঠাচ্ছি, বিকাশ পাঠাচ্ছি। এমনই তো জিজ্ঞেস করে চুপ করে আছে, বুঝতাম যে সে নিবে না। ওকে? ভাই বিকাশ পরদিন পাঠাচ্ছি। আর কোনো খবর নেই, হাওয়া হয়ে গেলেন। ১ বার, ২ বার, ৩ বার। এরপর তো আপনার সঙ্গে আমি আর কথা বলব না। কারণটা কি জানেন? বিকজ আপনি যখন একটা কাজ করবেন, মানুষ আপনার সময় নষ্ট করছে, এটা আপনার পছন্দ হবে না। কারণ আপনার সময়ের একটা দাম আছে। এটা এক ধরনের বেয়াদবি যে আপনাকে জিজ্ঞেস না করে আপনার সময় নষ্ট করা। ভাই ফোন করে একটু আলাপ করি, খাজুরা গল্প। আমি খাজুরা গল্প করতে পছন্দ করি না। মেবি আমি বুড়া হয়ে গেছি। আমার সত্যি কথা বলতে আমাকে জিজ্ঞেস করে, ভাই আসেন মিটিংয়ে বসি, আপনার একটা এই যে প্রোডাক্ট দিব। আমার কোনো গিফট নেওয়ার ইচ্ছা নেই। আমার কোনো এক্সট্রিমই ভালো লাগে না। আমাকে তেল মারাও ভালো লাগে না। আমি কাউকে তেল মারতে সার করতে পছন্দ করি না। অনেকে এটা হয়তো বলেন যে, আমাকে একজন ভাইয়া বলছিলেন যে, ভাই আপনার তো কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে। উনি এত ভালো মনে করেই বলছে, লাস্ট কথা বলে শেষ করি। বলছিলেন যে, ভাই আপনি যদি জীবনে উপরে উঠতে চান, বড় হইতে চান, ফেমাস হইতে চান, আপনার তো কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে। আপনি তো ব্রুটালি রিভিউ করতে পারেন না। আপনি একটা পারফিউম হাউসকে খারাপ বলতে পারেন না। তারা আপনাকে গিফট পাঠাইছে। তো আমি উনার সঙ্গে চিন্তা করছি। আমি বলছি, হ্যাঁ, মেবি হইতে পারে। আমি চিন্তা করে দেখব। মেবি আমি একরোখা। বাট আমি উনাকে একটা জিনিস বললাম, ভাই বিবেক কেমনে বেচবো? এটা হয়তো কথাটা অনেক বড়, কিন্তু অনেক আছেন, অনেক পাগল ছাগল, এই যে বোকা আছে না? আমার মতো আছে কিছু পাগল ছাগল। তো আমার ভাল লাগে। আমার যখন কেউ ধরেন, আপনি আমাকে একটা পারফিউম কিনছি, একটা গিফট পাঠালেন, ভাল লাগছে, ঠিক আছে? কিন্তু গিফট একটা জিনিস কি, গিফটটা মানুষের মনের থেকে আসে। এটা কোনো ফায়দার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য যদি হয়, এটা গিফট না, এটাকে বলা হচ্ছে ঘুষ। হ্যাঁ, অনেকজন মহিলা আমাকে বলছে, ভাই সবাইকে গিফট দেন, আমাকে গিফট দিবেন না। গিফট কি কেউ চেয়ে নেয়? নেয় না। গিফট আমার মন থেকে আসলে আপনাকে দিব। কাউকে যদি বকশিশ দিতে হয়, মনে খুশি হয়ে দিব। দারুণ যদি এসে আমাকে বলে যে, ভাই স্যার আমাকে ১,০০০ টাকা দেন, মজা পেয়ে গেছে, তাই না? আমি তো দিব না। কেন দিব না জানেন? বিকজ আমি যখন খুশি হয়ে দিব, এটা একটা জিনিস। আমি যখন আমাকে কেউ বাধ্য করবে বা ঘুষ চাবে, সেটা ডিফারেন্ট। তো আমি হয়তো চাইলে যদি একটু আত্মপ্রকাশ করি বা আকাম-কুকাম শুরু করি, কিরকম যে আমি একটা পেজ খুলে বসবো একরোখা, আমি একটা দল গঠন করব, আমি একটা স্বৈরাচারের মতো যে একটা গ্রুপ বানাবো এবং সবাইকে আমি মোটিভেট করব, সবাইকে আমি ভুল বুঝাবো, তাদেরকে আমি মানে ভুং-ভাং বুঝায়ে এটা ওইটা প্রমোট কইরে, হ্যাঁ? এটা ওইটা করে মানুষকে ভুল বুঝায়ে দোকানে নিবো
এবং আমি আপনাদেরকে পোস্ট সেল করবো, ইনবক্সে গিয়ে নক করবো, আপনারা আমাকে কখনো দেখবেন না। আমাকে যদি কেউ দেখেন বলতে পারেন যে বুকে হাত দিয়ে জয় আমিন কাউকে গিয়ে নক করে ভাই আমার থেকে নেন না। আই ডোন্ট ডু দ্যাট। আমি কাউকে সার করি না। এতটুকু গর্ব আছে আমার মধ্যে, আত্মসম্মান বোধ, গর্ব দুটোই আছে। কারণটা হচ্ছে আপনার যদি কিছু লাগে আপনি আমাকে নক করবেন। আপনার যদি কিছু বেচতে আপনি আপনার মার্কেট প্লেসে দেন, কারো লাগলে নিবেন। আমাকে এক ছেলে হোয়াটসঅ্যাপে র্যান্ডম ছেলে নক করে বলছে ভাই একটা পারফিউম কিনছিলাম, আপনার রেকমেন্ডেশনে ভালো লাগে না, এই টাইম বেঁচে দিব, আপনি ডিক্যান করেন, নেন এটা। বাহ, কি মজার কথা। আমি দেখে কোনো উত্তর দিনে ব্লক মেরে দিচ্ছি। আমার কথা হচ্ছে যে আপনি কি কিনছেন এটা কেনার জন্য তো আমার ঠেকা পড়ে নাই। আমি তো আপনার দোকান না যে আপনি কেনার জন্য বসে আছি। এরকম গ্র্যান্টেড আপনারা কেন নেন? আপনারা এত চরম বেয়াদবি পর্যায়ে, এগুলো অনেকে বুঝেই না, এই ম্যানার্সগুলো কেউ বুঝেই না। তো হয়তো হইতে পারে যে একটু এগ্রেসিভ, একটু রাগিয়ে হইতে পারি, বাট আমি কখনো আপনাদেরকে খারাপ কিছু চাই না। আপনারা যদি মনে করেন যে আমার কাজ, আমার গ্রুপ খারাপ, আমি চলে যাচ্ছি, আমার সমস্যা নেই। আমার এই দেশের জন্য, এই কনটেক্সটে এই জন্যই বলি আমার দেশে ফেমাস হওয়ার ইচ্ছা নাই। দেশে ফেমাস হওয়া মানে হচ্ছে যে নিজে মাথাটা পাইতে দেওয়া, যে মাথার মধ্যে পিটা। হ্যাঁ, কারণ মানুষ আপনাকে যখন দেখবে যে আপনি ভালো কিছু করতেছেন, বা আপনাকে একটু কেউ সুনাম দিচ্ছে, বা আপনাকে কেউ ডাকছে, ভালো জায়গায় সম্মান দিচ্ছে, পরদিন থেকে দেখবেন কি ধরনের গালাগালি আপনার পিছনে লাগে। তো এই হচ্ছে অবস্থা আমাদের দেশে। এই জিনিসটা যে আমার ছোট ভাই একটা জোক বলতো যে মানে জাহান্নামের মধ্যে মানে অনেকগুলো জায়গা আছে, যাকে গল্পটা না বলি, গল্পটা খুব খারাপ গল্প। সেখানে যাই হোক, সমস্যা নেই। তো আমি কিছু জিনিস শেয়ার করতে এলাম। এখন আপনারা যদি চান যে আপনার সঙ্গে কিছু খারাপ হবে না, আপনি নিজে খারাপ করেন, আপনার সঙ্গে খারাপই হবে, এবং কন্টিনিউয়াস দেশের মধ্যে খারাপ হয়ে থাকবে। সবাই যারা বলেন যে ভাই দেশের সিস্টেম তো এরকমই, আপনি এরকম লাফালাফি করেন, রাস্তায় উল্টা দিকে রিক্সা যাবে, ফুটপাতে আপনার মোটর বাইকে ধাক্কা দিবে, হর্ন দিবে, আপনি আবার পাগলামি করেন কেন? দেশ তো এরকমই। এগুলো যারা বলেন আপনাদের মুখে থুতু মারি সোজা কথা। আপনার যদি এই নিয়ে গর্ব থাকে আমার দেশ সবচেয়ে মহান, পৃথিবীর মধ্যে বেস্ট দেশ, হ্যাঁ, এত গর্ব করেন, আমেরিকা কিছুই না, নস্যি, ওই দেশ কিছুই না, আপনারা কি নিয়ে গর্ব করেন? আপনারা বুঝতে পারেন? আপনাদের তো উচিত একটু বাইরের দেশে যাওয়া, বিভিন্ন দেশে গিয়ে দেখা। যেসব দেশ ধরেন আপনারা সবচেয়ে বেশি গালি দেন কোন দেশকে? ভারতকে। ভারতে গিয়ে দেখেন ওরা দেশের কিরকম ভালোবাসে ওরা দেশকে। আমি ভারতের গুণগান গাইতেছি না, হ্যাঁ, ভারত আমাদের দেশের প্রতি বন্ধুভাবাপন্ন না, কিন্তু মানে ওদের অনেক কিছু এক্সাম্পল আছে। ওদের দেশপ্রেম যেরকম, ওদের মানুষ যেরকম দেশকে ভালোবাসে, ওরা দেশের মিউজিক, ওদের মুভি, ওরা যেভাবে গর্ব নিয়ে দেখে। বাইরে দেখবেন যে কোনো ইন্ডিয়ান ওয়ার্কারকে কোনো দেশের গভর্নমেন্ট বা লোকজন অ্যাবিউজ করতে পারে না। আমাদের দেশের মানুষজনকে মাইরা ছাইড়া দেয়। আমাদের দেশের এমবেসিতে গেলে কি হয় আপনারা বাইরে গেলে বুঝতে পারবেন। আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে। দালাল বলেন, এমবেসি বলেন, আজে বাজে লোকজন বলেন, সিন্ডিকেট বলেন, সোকল বিজনেসম্যান, পলিটিশিয়ান বলেন, এরা আমাদের দেশের মানুষের রক্ত শুইসা তাদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দেয়। এবং আমাদের দেশে যখন অ্যাবিউজ হয়, সরকার ওই দেশের আপনাকে জেলে আটকে রাখে। আমার দেশের সরকার ওদেরকে কিচ্ছু করে না, কোনো বেনিফিট দেয় না। আমাদের এয়ারপোর্টে নামলে আমাদের এয়ার ওয়ার্কারদেরকে তুই করা হয়, তুমি করা হয়। যেই ওয়ার্কারদের টাকায় দেশ চলে তাদেরকে অপমান করা হয়। দিস ইজ বাংলাদেশ। আপনারা যদি এখন বুক ফুলায় কথা বলতে চান বলতে পারেন। আমি এটা নিয়ে খুব গর্ব করি। সবচেয়ে পলিউটেড সিটি হচ্ছে ঢাকা, সবচেয়ে ময়লা, মশা, ধোঁয়া, ধুলা। রাস্তার সামনে বের হইলে আপনার কেউ ময়লায় ফেলাই গেল, কোনো জবাবদিহিতা নাই। আপনি নিজের দেশকে ময়লা করবেন, আপনি নিজের দেশের সম্পত্তি নষ্ট করবেন, চুরি করবেন, এবং আপনি আবার বলবেন দেশ কেন চেঞ্জ হয় না। আপনি নিজে রাস্তায় গাড়ি চালাবেন উল্টাপাল্টা, আপনি নিজে মানে কি বলবো নিয়ম মানবেন না, হ্যাঁ, আপনি বেয়াদবি করবেন সবার সাথে, অন্যায় করে উঁচা গলায় কথা বলবেন, তারপর আবার বলবেন, ভাব ধরবেন যে আপনি পাওয়ারফুল, গায়ের জোর দেখাবেন, তাই না? মানুষ তো ভয় রাখা, এই যে পুলিশের ভয় দেখানো, এই ভয় কি আমরা চাই? এই ভয় কি থাকতে চাই? আমাদেরকে ফ্রিডম দিলেও সমস্যা, ভয় রাখলেও সমস্যা। আমাদের সলিউশন কোথায়? আমাদের কিছু জিনিস বিবেকের কাছে জিজ্ঞেস করা উচিত যে আমরা জানি শুনে যে অন্যায় করতেছি, অন্যায় করে যেন বেশি না চিল্লাই। কিছুদিন আগেই প্রাইম এক্সাম্পল হইলো যে কত পাওয়ারফুল লোকজন এখন দেশ ছেড়ে পালাইছে, রাইট? এবং হয়তো ফিউচারে আরো খারাপ কিছু হতে পারে, উই ডোন্ট নো। বাট আমরা ভালো জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছি এক এক করে। আমাদের উচিত এগুলোকে সেফগার্ড করা। আমাদের পারফিউম কমিউনিটি থাকে বা মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকে, আমরা মানুষের সঙ্গে মানুষের ভালো সম্পর্ক দেখলে তাদের সঙ্গে ঝগড়া লাগানোর চেষ্টা করি, তাদের বিরুদ্ধে আমাদের লাগার চেষ্টা করি, কথা লাগা দুজনের মধ্যে মানে সমস্যা শুরু করে দিই। কারণটা কি? ভালো লাগে, এনজয় করি। এই ধরনের মানুষ হইলে ভাই আর কিছু বলার নাই। বাট আমি বিশ্বাস করি যে এখন অনেক বিরাট একটা অংশ, অনেক ভালো মনের মানুষ আমাকে যারা দেখেন, আমার থেকে মানে পারফিউম রিভিউ দেখে পারফিউম কিনছেন, কিংবা আমার থেকে পার্সিয়াল কিনছেন, ডিক্যান নিচ্ছেন, অনেক মানুষ আছে যারা আমাকে জাস্ট একটা কথা বলে, জয় ভাই আপনি মানে যা করছে কমিউনিটির জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনি কি ধরনের স্যাক্রিফাইস করেন, কি ধরনের মানুষের সঙ্গে ডিল করতে হয়। আপনি একা একটা মানুষ, শয়ে মানুষের সঙ্গে ডিল করেন, তো মানুষ বুঝে যে আমার স্ট্রাগলটা কোথায়। বাট আমি চেষ্টা করি যে পুরোপুরি পাগল না হয়ে যাওয়ার জন্য। বাট এখন একা থাকি এইসব কারণে। আরো অনেক হাজার হাজার স্টোরি আছে। তো আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা গ্রুপ করতে চান, পেজ করতে চান, আপনারা দেখবেন, পেজ করবেন, 7-8 বছর কাজ করেন, তখন বুঝবেন এত সহজ না। এখন অনেক ভাবে যে মানে হয়তো অনেকের কোটি কোটি টাকা সেল আছে, সব পেজে কোটি কোটি ফলোয়ার থাকতে পারে, হ্যাঁ। বাংলাদেশে অনেক নায়িকা আছে, একদম লাস্ট কথা বলি, বাংলাদেশে বলে যে ওরা তো সফল,
সফল উদ্যোক্তা, তাই না? যারা দুবাই যায়, তারা ১টা ২টা নাটক করে, তারা দুবাই গিয়ে ঘুরে, সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরে। ওদের কয় টাকা আর্নিং নাটক করে? একটা নাটকে কয় টাকা দেওয়া হয়? ৩০-৪০ হাজার টাকা ধরলাম। একটা সিনেমা করলে ১ লাখ ২ লাখ টাকা। বাংলাদেশের সিনেমার অবস্থা তো আপনারা জানেন। ১ কোটি টাকা করে দেওয়া হয়। সাকিব খান পাইতে পারে যদি কথার কথা হয়। সেই ছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কি এমন মধু আছে যে টাকা আর্ন করে? শুধু মেয়েরা, ছেলেরা না। ছেলেদের ওরকম বাইরে ঘোরার অ্যাবিলিটি নাই, তাদের বাসা ভাড়া দিতে অবস্থা ১২টা বেজে যায়। কিন্তু যারা এই যে পলিটিক্যাল কানেকশন দিয়ে, মধু খাওয়ায় খাওয়ায়, খোলাখুলি দেখায় দেখায়, হ্যাঁ, কোটি কোটি টাকা ফলোয়ার, তারা অনেক পপুলার। এই ধরনের পপুলার আমার দরকার নাই। এই ধরনের ন্যাক্কারজনক আজে বাজে কাজ করে, মানে ভাই, ন্যাংটা হয় নাইচেও তো ভাইরাল হওয়া যায়, তাই না? আমি যদি এখন একটা ফালতু কাজ করি, ছাদ থেকে একটা ক্রিডের বোতল ফেলাই, ভেঙে ফেলাই, আমাকে মানুষ বলবে না, উফ, সেই করছে তো জিনিসটা, লোকটা তো যেই আছে। এই ধরনের কাজ আমি করে পপুলার হতে চাই না। যারা বড় বড় রিভিউয়ার আছে তারা এরকম অনেক কাজ করছে, টেবিলে লাফ দেয়, জিনিসপত্র টানে, হ্যাঁ, তারা মেয়ে আয়না দেখায় যে ওয়াও, এটা ওটা, সব মিথ্যা, সব মিথ্যা। বড় বড় রিভিউয়ার যারা আছে, মেয়েগুলো যে বলে যে ইউল গেট 10 কমপ্লিমেন্টস ফ্রম হিয়া, এইটা, ওই মেয়েদের কাছে গিয়ে পারফিউম লাগে, দেখেন তো আপনার সাথে কেমন ট্রিট করে। তারা দুবাইতে গিয়ে গিয়ে স্পন্সরশিপের টাকা নিয়ে তারা পারফিউম ব্র্যান্ড প্রমোট করে তাদের নিজের সত্তাকে বেচে। তো আপনি যদি এই ধরনের মানুষ হন, নিজের সত্তাকে বেচে যদি আপনি বিশ্বাস করেন যে সাকসেসফুল হওয়া যাবে, বড়লোক হওয়া যাবে, আপনি লাইফে কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না। আপনি টাকা অ্যাচিভ করতে পারবেন না, আপনি নিজের কাছে ছোট হয়ে থাকবেন অলওয়েজ, ঠিক আছে? তো এবং আপনার সামনে কখনো ভালো কিছু হবে না। আপনি মনের মধ্যে সবসময় চোর চোর ভাব থাকবে, আপনার মধ্যে খারাপ ভাব থাকবে। তো এই যে অহমিকা, যে আমি অনেক বিশাল কিছু, ভালো কাজ হয়ে যদি বড় হইতে পারেন, রিয়েল বড় যারা, আপনি একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে অরিজিৎ সিং, ইন্ডিয়া একটা সিঙ্গার। আমার এত ভালো লাগে ছেলেটাকে, এত ভালো লাগে, মোর সো দেন হিজ সিঙ্গিং। ওর চলাফেরা দেখেন, ওর মানে কথাবার্তা, আচার আচরণ দেখেন। আমাদের একজন অ্যাক্টর ছিল, ইন্ডিয়াতে একটা অ্যাক্টর ছিল, ইরফান খান, রাইট? মারা গেছেন। এনাদের ব্যবহার দেখেন, যত বড় শিল্পী তত বিনয়ী, হ্যাঁ? তো আমি এই ধরনের মানুষকে অ্যাডমায়ার করি, যাদের মধ্যে অহংকার নাই। আমার মধ্যে যেরকম অহংকার আছে হয়তোবা আমি শিখতেছি, শিখে দেখে দেখে শিখি, বাট আমি মনে করি যে মেইন টার্গেট হওয়া উচিত যেটা ভালো মানুষ হওয়া। এছাড়া আসলে অন্য কোনো কিছুতে অ্যাচিভ করা, ভালো কিছু অ্যাচিভ করা যাবে না। তো দোয়া রাখবেন সবাই, যাতে আমি মেবি আরো ইমপ্রুভ করতে পারি। হয়তো আমার রাগ কমানো উচিত, বা মানে আরো ম্যাচিউর হওয়া উচিত। বাট অনেক সময় কন্ট্রোল রাখতে পারি না। তো আপনারা নিজেরাও একটু সাবধানে থাকবেন, ডিল করার সময় সাবধানে ডিল করবেন, এবং সবসময় মানুষকে একটা স্পেস দিবেন। মানুষের স্পেসের মধ্যে এসে পারাপারি করবেন না। মানুষ তাকে জিজ্ঞেস করবেন সে ব্যস্ত আছে না, ডাইরেক্ট কল করা, মানুষকে এখন বাসায় চলে আসা, তারপর আপনি বলেন যে ভাই আমি এখন আসতেছি, কালেক্ট করবো, এরকম এরকম কিছু না। আমার একটা সময় আছে, কেউ কেউ বলেন ডিক্যান করেন, আমাকে এখন পাঠান। আমি মাত্র ঘুম থেকে উঠছি, আমার কি ফ্রেশ হওয়ার দরকার নেই, খাওয়া দাওয়ার দরকার নেই, তাই না? তো এগুলো বেয়াদবির পর্যায়ে পড়ে। তো এগুলো আপনারা কাইন্ডলি করবেন না। আমাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কি এখন পাঠাতে পারবেন কি? আমি যদি হয়, আমি আমার কাজ সবসময় প্রায়োরিটাইজ করি। আমি বৃষ্টি থাকলে ঝড় থাকলেও গিয়ে ডিক্যান দিয়ে আসি। একবার এরকম ৩ বার ৪ বার গেছি, বিকজ একটা মানুষ টাকা দিচ্ছে, আমি যদি আজকে পাঠাই সে কালকে জিনিসটা পাবে, এটা আমি নিজের থেকে করি। বাট এর বাইরেও যদি প্রেশার আসে, তো ভেরি ডিফিকাল্ট টু ডু দ্য ওয়ার্ক। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা গ্রুপে সবার সাথেই যেভাবে বিহেভ করবেন, সবাইকে সম্মানটা জানাবেন, তার সময়ের প্রতি খেয়াল রাখবেন, এবং তার মানে সুবিধা অসুবিধাও দেখবেন। এটা হচ্ছে আমার হাম্বল রিকোয়েস্ট। ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম।